ঘন জঙ্গল। একটি গাছের সামনে ভিক্ষুক হয়ে দাঁড়িয়ে আছে রাজকুমার আরিয়ান। সামনে চোখ বন্ধ করে তপস্যা করছেন দরবেশ বাবা। আমি বিনীতভাবে আপনার কাছে ক্ষমা চাচ্ছি দরবেশ বাবা। আমার এই অহংকার আর ভুলের বড় মাসুল দিতে হচ্ছে। দয়া করে আমার আসল রাজবিষ ফিরিয়ে দিন। রাজকুমার, সময়ের চাকা যেমন পেছনের দিকে ঘোরে না, তেমনি প্রকৃতির নিয়মও বদলায় না। তুমি বড় অন্যায় করেছ, আর তাই এই অভিশাপের কঠিন শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। হে মহান দরবেশ, আমার এই অপরাধের কি তবে কোনো ক্ষমা নেই? আমি কি তবে আজীবন এই সহায়হীন ভিক্ষুকের বেশেই জঙ্গলে পথ হারিয়ে ঘুরব? অধৈর্য হইও না রাজকুমার। ভুলের যেমন শাস্তি আছে, তেমনি মুক্তির দুয়ারও খোলা থাকে। যাও, এমন একজন বিশুদ্ধ হৃদয়ের মানুষকে খুঁজে আনো, যে তোমার এই দিনহীন রূপ দেখে অবজ্ঞা না করে পরম মায়ায় বুকে টেনে নেবে। এমন মানুষ আমি কোথায় পাবো বাবা? এই স্বার্থপর দুনিয়ায় কে আর একজন ভিক্ষুকের জন্য নিজের জীবন বাজি রাখবে? বিশ্বাস আর ভালোবাসার শক্তি অনেক বড় রাজকুমার। যেদিন এমন কোনো নিঃস্বার্থ মানুষের ত্যাগ আর ভালোবাসা তোমার জীবনে আসবে, সেদিনই এই অভিশাপের চাদর চিরতরে পুড়ে ছাই হয়ে যাবে। সোনাপুর গ্রামে প্রমথ নামে এক কৃষক তার স্ত্রী মল্লিকা ও 2 মেয়েকে নিয়ে বাস করত। সন্ধ্যায় প্রমথ খুশি মনে বাড়ি ফিরল। ওগো মল্লিকা, তাড়াতাড়ি বাইরে এসো। আজ এমন একটা সুখবর আছে, শুনলে তোমার বুকটা গর্বে ভরে উঠবে। এমন হাঁপাতে হাঁপাতে কি এমন খবর নিয়ে এলে শুনি? সারাদিন খাটুনি খেটে এলে, আগে একটু জিরিয়ে নাও তো। জিরোনোর সময় কি এখন আছে মল্লিকা? আজ গ্রামের মোড়লে খাস জমিতে বড় ঘোষণা শুনে এলাম। আমাদের ঘরে আজ সৌভাগ্য পদার্পণ করতে চলেছে। বলো কি গো, এমন কি হলো যে তোমার মুখের হাসি আর ধরছে না? খোলসা করে বলো তো দেখি। শুনলে অবাক হবে, কাল সকালেই স্বয়ং জমিদার বাবু তার পত্নীকে সঙ্গে নিয়ে সোজা আমাদের এই কুটিরে আসছেন। কি বলছো তুমি? জমিদার বাবু আমাদের মতো গরিবের কুঠিরে আসবেন কেন? কোনো বিপদ আপদ হয়নি তো? আরে না না, ভয়ের কিছু নেই। জমিদার বাবু এলেন আমাদের মেয়ে দিশার কথা শুনে। তার রূপ আর গুণের কথা জমিদার গিন্নি পর্যন্ত পৌঁছে গেছে, তাই তারা নিজ চোখে দিশাকে দেখতে আসবেন। সত্যি বলছো গো? সৃষ্টিকর্তা তবে আমাদের প্রতি মুখ তুলে চেয়েছেন। তাহলে তো কালকের অভ্যর্থনায় কোনো ত্রুটি রাখা যাবে না। এখনই সব জোগাড় করতে হবে। এই কথা শুনে মল্লিকা খুশিতে দিশার কাছে চলে আসে। দিশারে, তোর রূপের খ্যাতি আজ সার্থক হলো। কাল স্বয়ং জমিদার সাহেব তার গিন্নিকে নিয়ে তোকে দেখতে আসছেন। যদি তাদের পছন্দ হয়ে যায়, তবে আমাদের সব দুঃখ ঘুচে যাবে। তুই তো জানিসই, তিনি হলেন এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী জমিদার, আর তার একমাত্র ছেলে বিদেশে নামকরা এক সফল ব্যবসায়ী। মা, গ্রামের সবাই তো আমার রূপের প্রশংসা করেই থাকে, তা নিয়ে আমার অহংকার নেই। কিন্তু আমার মনটা ভীষণ শঙ্কিত। কাল যদি ওই মেঘা কোনোভাবে জমিদারদের সামনে চলে আসে, তবে তার হিংসুটে রূপ দেখে তারা যদি মত পাল্টে ফেলেন। তাই বলছি, কালোকে চোখ আড়াল করে বাড়ির বাইরে কোথাও পাঠিয়ে দাও না কেন? তুই যা বলছিস দিশা, তা মন্দ নয়, কিন্তু মেঘার ওই বাঁকা স্বভাবের কথা তো আর কারো অজানা নয়। ও যদি সামনে এসে কোনো বেয়াদবি করে বসে, তবে সর্বনাশ হয়ে যাবে। তাহলে আর ভাবছো কেন মা? কাল সকালেই ওকে কোনো বাহানা দিয়ে পাশের গায়ে খালামণির বাড়ি পাঠিয়ে দাও। আমার ভাগ্য নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। সে কি রে, কাল জমিদার বাড়ির লোক আসবে, আর ঘরের এই কাজের মেয়েটাকে সরালে এত বড় সামলানোর বন্দোবস্ত আমি একা একা কেমন করে করব? সৃষ্টিকর্তা জানেন কাল কপালে কি লিখে রেখেছেন। এই কথা বলেই মল্লিকা সোজা মেঘার কাছে এসে দাঁড়ায়। শোন মেঘা, কালকের দিনটা আমাদের পরিবারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সকাল সকাল উঠে বাড়ির আঙিনা থেকে শুরু করে সব ঘরের কোণ একদম ঝকঝকে করে ফেলবি। সবার খাওয়ার আয়োজন যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়। আর সাবধান, জমিদার বাবু বা তার গিন্নির চোখের সামনে যেন তোর এই কালো মুখটা একবারের জন্যেও না পড়ে, নতুবা তোর উপর আমার কোপ পড়তে বিন্দুমাত্র দ্বিধা করব না। মা,
আমি তো প্রতিদিনের মতো আমার সব কাজ ঠিক সময়েই করে দেব। আমার কারণে কোনো ভুল হবে না। তোমরা কেন এত ভয় পাচ্ছ? ভয় পাবো না তো কি করব? তোর ওই অশুভ ছায়ার কারণে যদি আমাদের সব ভাগ্য পুড়ে ছাই হয়ে যায়, তবে তোকে এই কুটির থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। চুপচাপ নিজের কাজ বোঝো, বেশি কথা বাড়াবি না। মল্লিকা চলে যাওয়ার পর মেঘা একা দাঁড়িয়ে মনে মনে বলে, সৃষ্টিকর্তা, গায়ের রং একটু কালো হওয়াটা কি এতই বড় অপরাধ? ছোটবেলায় তো মা নিজেই আদর করে বলতো, মেঘা, তুই আমার সবচেয়ে সুন্দর সোনা মেয়ে। তাহলে আজ কেন সবার কাছে আমি এত ঘৃণার পাত্র হয়ে গেলাম? কেন দিশা আর মা আমাকে সামান্য একটা কাজের মেয়ের চেয়েও অধম মনে করে? আমার এই রূপ যদি ওদের অপমানের কারণ হয়, তবে কেন আমাকে এই পৃথিবীতে পাঠালে? আমি তো কারুর কোনো ক্ষতি করিনি, তবুও কেন প্রতিনিয়ত আমাকে এত অবহেলা সহ্য করতে হয়? দূর থেকে প্রমথ সবকিছু দেখছিলেন। তিনি এগিয়ে এসে বলেন, মা রে, তোর মা আর বোনেরই নিষ্ঠুর আচরণ দেখে আমার বুকটাও ফেটে যায়। আমি জানি আমার অবর্তমানে ওরা তোকে চাকরানির মতো খাটায় এবং প্রতিনিয়ত কষ্ট দেয়, কিন্তু এই অসহায় বাবার কি করার আছে বল? সংসারের শান্তি বজায় রাখতে আমি সব দেখেও অন্ধ হয়ে থাকি। বাবা, তুমি কেন নিজের মনে এত কষ্ট পাচ্ছ? আমি আজ পর্যন্ত তোমায় কোনোদিন কোনো নালিশ করিনি, আর সারা জীবন এমন কথা মুখেও আনব না। আমার ভাগ্যে যা আছে, সৃষ্টিকর্তাই তার বিচার করবেন। প্রমথর চোখ ভিজে যায়। তিনি কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যান। বাইরে গিয়ে একটি গাছের নিচে বসে পড়েন। তার মনে ভেসে ওঠে পুরনো দিনের স্মৃতি। প্রমথ, তোর কুসুমের মৃত্যুর পর থেকে তোর এই অবস্থা দেখে আমার বুক ফেটে যায়। কুসুম তো চলেই গেছে, আর 5 বছরের ছোট মেয়ে মেঘাকে নিয়ে তুই একা কিভাবে সামলাবি বলতো? কি আর ভাববো রতন ভাই, আমার মনের সিদ্ধান্ত একদম পাকা। আমি আর কোনো দিন দ্বিতীয় বিয়ে করব না। আমার কুসুমকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। আমি নিজেই বুকে টেনে নিয়ে আমার ছোট্ট মেঘাকে মা ও বাবার ভালোবাসা দুটোই দেব। বাবা হয়ে কখনো মায়ের শূন্যতা পূরণ করা যায় না প্রমথ। তুই সারাদিন মাঠের রোদে পুড়ে কৃষিকাজ করবি, আর ঘরে ছোট বাচ্চা একা পড়ে থাকবে। এভাবে জীবন চলে না। পাড়া প্রতিবেশীরা তো এখন একটু দেখভাল করছে ঠিকই, কিন্তু তাই বলে নিজের মেয়ের ভবিষ্যৎ আমি অন্যের হাতে ছেড়ে দেব কেমন করে? সৎ মায়ের সংসারে মেয়েরা কি কখনো প্রকৃত সুখ পায়? সব সৎমা এক হয় না ভাই। অন্তত মেঘার মাথার উপর একজন অভিভাবক তো থাকবে। তুই একা মানুষ, এত বড় দায়িত্ব কিভাবে সামলাবি বলতো? যদি অন্য কোনো নারী এসে আমার মেঘাকে পর করে দেয়, তবে আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আমার মনে এই ভয়টাই সব সময় কাজ করে। অত শত নেতিবাচক ভাবিস না তো। আমি এমন এক মেয়ের খোঁজ রাখি যার কেউ নেই, একদম অনাথ। তোর জন্য মল্লিকা নামের সেই মেয়েটিকেই পাত্রী হিসেবে আমার বেশ মানানসই মনে হচ্ছে। আমার নিজের তো আর ভালো মন্দের বিচার করার শক্তি নেই রতন ভাই। আপনি যখন এত করে বলছেন আর আমার মঙ্গলের কথাই ভাবছেন, তখন আপনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিলাম। এরপর প্রমথ ও মল্লিকার বিয়ে হয়ে যায়। কিছু বছর পর তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। নাম রাখা হয় দিশা। নামের মতোই সে ছিল খুব সুন্দর, কিন্তু ধীরে ধীরে মেঘা হয়ে পড়ে অবহেলিত। সৎ মা মল্লিকা তাকে ঘরের কাজের লোকের মতো ব্যবহার করতে থাকে। এভাবেই কেটে যায় দীর্ঘ 20 বছর। প্রমথ সব দেখেও নীরবে কষ্ট পেতে থাকেন। প্রমথ গাছের নিচে বসে চোখ মুছতে মুছতে বলেন, হায় রে আমার কপাল! সেদিন যদি রতন ভাইয়ের কথায় কান না দিয়ে নিজের মতো করে মেঘাকে মানুষ করতাম, তবে আজ আমার নিরপরাধ মেয়েটাকে এমন তুষানলে পড়তে হতো না। সৃষ্টিকর্তা কেন সেদিন আমাকে সঠিক সিদ্ধান্ত নেবার বুদ্ধি দিলেন না? নিজের ঘরেই নিজের রক্তকে পর করে দিলাম। মল্লিকার মিষ্টি কথার জালে পা দিয়ে আমি নিজেই তো আমার মেয়ের জীবনে অভিশাপ ডেকে এনেছি। পরদিন সকালে জমিদার তার স্ত্রীকে নিয়ে প্রমথর বাড়িতে আসেন। প্রমথ তাদের আন্তরিকভাবে স্বাগত জানান। আসুন জমিদার বাবু, আসুন অন্দরমহলে। আমাদের এই দিনহীন কুটিরে আপনাদের পদধূলি পড়া আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।
আরে প্রমথ ভাই, সম্মান তো গুণের, ঘরের চার দেয়ালের নয়। আমরা অনেক দিন ধরেই তোমাদের বড় মেয়ের রূপ আর গুণের কথা লোকমুখে শুনছি, তাই আজ সব কাজ ফেলে সোজা চলে এলাম। আমরা পাকা কথা দিতে এসেছি যে তোমার এই গুণবতী মেয়েকেই আমরা আমাদের একমাত্র ছেলের বধূ করে রাজপ্রাসাদে নিয়ে যাব। এর চেয়ে বড় আনন্দের সংবাদ আমাদের পরিবারে আর কি হতে পারে বলো? এটা তো দিশা, যার সৌন্দর্যের কথা চারদিকে ছড়িয়ে আছে, কিন্তু আমরা মেঘার ভালো গুণের কথা বেশি শুনেছি। ওকে একটু ডাকো তো। এই কথা শুনে মল্লিকা এক মুহূর্তে চমকে ওঠে। আরে হ্যাঁ, অবশ্যই ডাকবো। কেন ডাকবো না বলুন? আমার দুই মেয়েই তো ঘরের লক্ষ্মী। আপনাদের একটু অপেক্ষা করলেই আমি এক্ষুনি মেঘাকে আপনাদের সামনে ডেকে আনছি। কিছুক্ষণ পর মেঘা ধীরে ধীরে সেখানে এসে দাঁড়ায়। আপনারা আমাকে ডেকেছেন, বলুন আমি আপনাদের জন্য কি করতে পারি? বাহ, এর গায়ের রং একটু শ্যামলা হলেও মুখের মধ্যে অদ্ভুত এক মায়া আর সরলতা লুকিয়ে আছে। আমরা তো শুধু মুখের চামড়ার সৌন্দর্য দেখে কোনো সম্পর্ক করি না, মানুষের আসল রূপ তো লুকিয়ে থাকে তার পবিত্র মনে। ঠিক বলেছেন স্বামীজি। এই মেয়ের চোখের ভাষা আর বিনয় দেখেই বোঝা যায় সে কতটা সংসারী ও গুণী। এমন মেয়েই তো ঘরের প্রকৃত শোভা বাড়ায়। আপনারা বড় মনের মানুষ বলেই এর ভেতরের সরলতাটুকু দেখতে পেয়েছেন। আমার এই মেয়েটা সারা দিন শুধু মানুষের সেবা করতেই জানে। আরে না না জমিদার বাবু, ও তো কেবলই একটা ভীরু ও সাধারণ মেয়ে। আপনাদের মতো রাজ পরিবারের সাথে ওর তুলনা কোথায় বলুন? রূপ তো দুদিনের জোয়ার মাত্র, টিকে থাকে কেবল ভালো মন। প্রমথ ভাই, আজ আমরা তবে আসি। কিছুদিন পর সমাজের শুভ দিন দেখে আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব। মন খারাপ করো না মা, তোমার এই অমায়িক ব্যবহারই একদিন তোমার আসল পরিচয় হয়ে উঠবে। খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে। এই কথা বলে জমিদার তার স্ত্রীকে নিয়ে চলে যান। তাদের যেতেই মল্লিকার মুখে রাগী আগুন জ্বলে ওঠে। এসব কি নাটক হচ্ছিল এতক্ষণ? জমিদার দম্পতির মনে কি তবে হুট করে দয়া হলো নাকি? তোর ওই কুৎসিত মেঘা জাদু মন্ত্র করে আজ আমার সোনা ঝরা দিশার সব স্বপ্ন একেবারে ধূলিসাৎ করে দিল। মুখ সামলে কথা বলো মল্লিকা। মেঘা তো কোনো দোষ করেনি। নিজের মেয়ের ভাগ্য নিয়ে এভাবে অন্যের ওপর দোষ চাপাতে তোমার একটুও লজ্জা করে না? লজ্জা আমার কিসের হবে? লজ্জা তো হওয়ার কথা তোমার, যে কিনা চিরকাল ওই ঝিয়ের মতো মেয়েটাকে মাথায় তুলে রাখলে। আজ আমার বুক ফাটা কান্না তোমার চোখে পড়ছে না? আমি তো চেয়েছিলাম আমাদের দিশার কপালটাই ভালো হোক। আমি কি ঘুণাক্ষরেও ভেবেছিলাম যে জমিদার বাবুরা রূপের পিছে না ছুটে মেঘার গুণ দেখে তাকে পছন্দ করবেন? তোমার ওই চালাকি কথা অন্য কোথাও গিয়ে বলো। ওই কালো মেয়েটাকে সবাই মিলে মাথায় তুলেছ বলেই আজ আমার আদরের দিশাকে এভাবে অপমানের মুখে পড়তে হলো। সৃষ্টিকর্তা জানেন আমি এই অন্যায় কখনো মেনে নেব না। চুপ করো বলছি। নিজের ঘরের সন্তানকে এভাবে হিংসার আগুনে পুড়িও না। ওদের পছন্দ আর ভাগ্যের ওপর মানুষের হাত থাকে না। মা, সবাই শুধু মেঘার প্রশংসা করলো, আর আমার এই রূপ কি তবে কোনো মূল্যই পেল না? আজ সবার সামনে আমার কি অপমানটাই না হলো। রাগে মল্লিকা পা ছুঁড়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর দিশা তার মায়ের ঘরে এসে বলে, মা, জমিদার বাবু তো এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি। হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। এর আগেই আমাদের কঠিন কিছু একটা করতে হবে। যেভাবেই হোক এই ঘর থেকে মেঘাকে চিরকালের মতো রাস্তা থেকে সরাতে হবে। আমার মনেও তো ঠিক এই কথাই ঘুরপাক খাচ্ছে রে দিশা। কিন্তু কাজটা এমন নিখুঁতভাবে করতে হবে যাতে আমাদের দিকে কারোর সামান্যতম আঙুল তোলার সুযোগ না থাকে, বরং সব দোষ যেন ওই অভাগী মেঘার নিজের ঘাড়েই চাপে। মা, তুমি একদম চিন্তা করো না। আমার মাথায় একটা দারুণ পাকা বুদ্ধি খেলে গেছে, একটুও ফাঁকফোকর নেই। মেঘাকে কোনো বাহানায় জঙ্গলে নিয়ে গিয়ে গভীরে ফেলে আসো। ও আর ফিরে আসতে পারবে না। তারপর আমরা বলবো ও আগে থেকেই কারো সাথে পালিয়ে গেছে। কেউ কিছু প্রমাণ করতে পারবে না। তখন বাবাও কিছু বলতে পারবে না, আর জমিদারও তাকে ভুলে যাবে। আর শেষ পর্যন্ত আমি হব তাদের ঘরের বউ। আহারে আমার বুদ্ধিমান মেয়ে, তোর এই এক একটা বুদ্ধিতে যেন সাক্ষাৎ আগুন ঝরে। এই শিয়ালের বুদ্ধিতেই ওই ঝিকে আমরা চিরকালের মতো পথ থেকে সরিয়ে দেব। এই উপায়টাই সবচেয়ে ভালো। কালই মেঘাকে ফুল তোলার বাহানায় জঙ্গলে নিয়ে যাব।
তাহলে আর দেরি কিসের মা? কাল সকাল হতেই সূর্য ওঠার আগেই কাজটা সেরে ফেলবে, যাতে আমাদের এই রাজকীয় সুখের পথে আর কোনো কাঁটা বিছানো না থাকে। পরের দিন সকাল হতেই মল্লিকা মেঘাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। মা, আমরা কোথায় আসছি বলতো? এটা তো লোকালয় থেকে অনেক দূরের এক ঘন জঙ্গল। এদিকটায় তো চারপাশে শুধু কাঁটা ঝোপ আর বড় বড় গাছ। এখানে তো কোনো কাজের ফুল পাওয়ার কথাও না। আরে বোকা মেয়ে, তোর জন্য বিশেষ কিছু ভেষজ ফুল লাগবে তো, তাই একটু ভেতরের দিকে এসেছি। একটু ধৈর্য ধরে হাঁট, আর একটু সামনে গেলেই চমৎকার সব ফুল পেয়ে যাবি। আমার কেমন যেন ভয় করছে মা। বাবা বলেছিল একা এদিকে না আসতে। বন্যজন্তু জানোয়ারের ভয় আছে না এখানে? চলো আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। অনেক দূর গিয়ে মল্লিকা মেঘাকে একটি গাছের নিচে বসিয়ে দেয়। যা হোক, আর হাঁটার দরকার নেই। তুই অত ভয় পাস না রে। তুই তো বেশ অনেক পথ হেঁটেছিস, তাই ক্লান্ত হয়ে পড়েছিস। এখানে এই গাছের ছায়ায় একটু চুপচাপ বসে জিরিয়ে নে। এখানে বসে থাক, আমি একটু সামনে গিয়ে ফুল তুলে নিয়ে আসছি। তুমি ক্লান্ত, বিশ্রাম নাও। আচ্ছা মা, তুমি সাবধানে থেকো। একা একা বেশি দূরে যেও না যেন। আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। এই কথা বলে মল্লিকা ধীরে ধীরে আড়ালে চলে যায়। তারপর উল্টো পথে দ্রুত বাড়ির দিকে ফিরে যায়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। জঙ্গল ভরে ওঠে বন্য প্রাণীর ডাকে আর অন্ধকারে। মার তো এতক্ষণ লাগার কথা নয়। এত সময় বেরিয়ে গেলেও কেন তিনি ফিরে এলেন না? তবে কি মা নিজেই এই বিশাল জঙ্গলে পথ হারিয়ে ফেলেছেন, নাকি ইচ্ছা করেই আমাকে এখানে একা ফেলে চলে গেলেন? সৃষ্টিকর্তা, এই নিঝুম অরণ্যে আমার আর কেউ নেই। এই ঘুটঘুটে অন্ধকারে আমি কি করব? কোন দিকে যাব? ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ শোনা যায়। তোমার মা পথ হারাননি মেম সাহেব, জেনে শুনেই তিনি তোমাকে এই নরকের মুখে ঠেলে দিয়ে গেছেন। এই কি হঠাৎ অন্ধকারে অচেনা কার গলা এটা? তুমি কি এই জঙ্গলের কোনো ভয়ঙ্কর ডাকাত নাকি খুনি? ভয় পেও না ভদ্র মহিলা। মানুষের মুখোশ পরা পিশাচ হয়তো অনেক দেখেছ, কিন্তু আমাকে দেখলে তোমার সেই ভুল ভেঙে যাবে। না, আমি চোরও না, ডাকাতও না। আমি জঙ্গলের পাশেই একটি কুঁড়ে ঘরে থাকি। আমার কাছে কিছু খাবার আর পানি আছে। আমি দেখেছি তুমি সকাল থেকে এখানে একা বসে আছো। আমার কথা বিশ্বাস করো, যে তোমাকে এখানে রেখে গেছে সে আর ফিরে আসবে না। আর তুমি যদি একা ফিরতে চাও, তুমি পথ হারাবি, কারণ তোমার চোখে স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি প্রথমবার এই জঙ্গলে এসেছো। তবে কি আমার মনের আশঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো? আমার নিজের সৎ মা আমাকে চিরকালের মতো রাস্তা থেকে সরাতে এভাবেই চক্রান্ত করে ফেলে রেখে গেলেন। আপন মানুষগুলোর আসল চেহারা এই বিপদের দিনে এসেই চেনা যায়। এখন আর কান্নাকাটি করে সময় নষ্ট করার বিন্দুমাত্র সুযোগ নেই। এখন এভাবে কাঁদলে কোনো লাভ নেই। চলো, এখান থেকে দ্রুত চলে যেতে হবে। রাত হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই বন্য প্রাণী এখানে জড়ো হবে। তোমার বড় বিপদ হতে পারে। চলো। এরপর মেঘা বাধ্য হয়ে ভিক্ষুকের সাথে কুঁড়ে ঘরের দিকে রওনা দেয়। এইদিকে প্রমথ বাড়িতে ফিরে মেঘাকে না পেয়ে ভেঙে পড়েন। মল্লিকা, মেঘা কোথায় গেল রে? কুঁড়ে ঘর থেকে শুরু করে উঠোন, কোথাও তো মেয়েটাকে দেখতে পাচ্ছি না। এই কি কথা বলছো তুমি? সকালে তো সে রান্না বান্না শেষ করেই বাড়ি থেকে বের হলো। আমি তো ভেবেছিলাম সে বুঝি তোমার সাথেই মাঠে দেখা করতে গেছে। আমার সাথে দেখা করতে যাবে কেন? আমি তো সারাদিন ক্ষেতের কাজে ব্যস্ত ছিলাম। তুমি কি বলছো এসব? মেঘা তো একা কোথাও যাওয়ার মেয়ে নয়। প্রমোদ দৌড়ে বাইরে যান, চারদিকে অনেক খোঁজ করেন, কিন্তু মেঘাকে কোথাও পান না। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে ফিরে এসে ভেঙে পড়েন। মেঘা, ও আমার মা রে, তুই কোথায় হারিয়ে গেলি? কার মুখের দিকে তাকিয়ে এই অসহায় বাবাটাকে তুই একা ফেলে চলে গেলি রে? তুমি কি তবে এমন কোনো আঘাত দিয়েছ ওকে যে মেয়েটা সর্বনাশের পথ বেছে নিল? আমার তো মনে হয় তোমার ওই অবহেলা সহ্য করতে না পেরে সে সমাজের অন্য কারোর সাথে পালিয়ে গেছে। আমার অবুঝ মেয়েটার কপালে শেষ পর্যন্ত এত বড় দুর্গতি লিখে রেখেছিলে সৃষ্টিকর্তা। খেয়ে নাও, আমাকে দেখে ভয় পেও না। আমি খারাপ মানুষ নই। সময় আসলে তুমি বুঝবে আমি কে, আর তোমার সব ধারণা বদলে যাবে। এখন খেয়ে নাও। এমন গভীর জঙ্গলে অচেনা একজন মানুষের কাছ থেকে যে এভাবে খাবার পাবো তা আমি কল্পনাও করিনি।
সৃষ্টিকর্তা কি তবে এভাবেই কোনো অদৃশ্য হাত দিয়ে আমাকে বাঁচিয়ে রাখলেন? মানুষের বাহ্যিক রূপ দেখে কখনো তার ভেতরের মনটাকে মাপা যায় না বোন। প্রকৃতির নির্মম খেলায় আজ কার কি দশা হয়েছে তা সময় হলেই স্পষ্ট দেখতে পাবে। মায়ের একটু ভালোবাসার জন্য সারা জীবন এত কেঁদেছি, অথচ আজ নিজের ঘরে ঠাঁই না পেয়ে এক অপরিচিত মানুষের কুটিরে আশ্রয় নিতে হলো। যাদের তুমি আপন রক্ত ভেবে আঁকড়ে ধরেছিলে তারাই হয়তো স্বার্থের টানে তোমার সব সুখ কেড়ে নিয়েছে, কিন্তু ভাগ্য সবসময় একই রকম থাকে না। এই মানুষটির পরনে সাধারণ ভিক্ষুকের মতো মলিন কাপড় হলেও এর কথা বলার ভঙ্গি আর গলার আওয়াজটা কেন যেন কোনো সাধারণ মানুষের মতো মনে হচ্ছে না। আজ রাতের মতো এই অন্ধকার কুঁড়ে ঘরেই নিরাপদে বিশ্রাম নাও। আগামীকালের সূর্য ওঠার আগেই তোমার এই অন্ধকারের জীবন থেকে মুক্তির নতুন কোনো পথ সৃষ্টিকর্তা নিশ্চয়ই খুলে দেবেন। কিছুদিন পর জমিদার ও তার স্ত্রী আবার প্রমথর বাড়িতে আসেন। প্রমথ ভাই, আমরা অনেক ভেবেচিন্তে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের একমাত্র ছেলের বধূ হিসেবে ওই সরল মনের মেয়ে মেঘাই হলো একমাত্র উপযুক্ত পাত্রী। সে কি কথা বলছেন জমিদার বাবু? কিন্তু মেঘা তো কদিন আগে লজ্জিত হয়ে রাতের আধারে তার আসল প্রেমিকের সাথে ঘর ছেড়ে পালিয়ে গেছে। এই কথা শুনে জমিদার ও তার স্ত্রী এক মুহূর্তে চমকে ওঠেন। ভাগ্য খারাপ হলে যা হয় আর কি আর করার বলুন। যে পালিয়ে যাওয়ার সে তো পালিয়েই গেছে, কিন্তু আমার আদরের গুণবতী আসল মেয়ে দিশা তো বাড়িতেই আছে। আপনারা চাইলে আমার দিশাকে আপনাদের পুত্রবধূ বানিয়ে নিতে পারেন, সে কোনো অংশে কম নয়। মল্লিকা, তুই জমিদার বাবুদের সামনে সব কি উল্টাপাল্টা বকছিস? মেঘা তো পালিয়ে যায়নি, তুই নিজে চক্রান্ত করে ওকে বাড়ি থেকে বাহিনীর করে এখন মিথ্যে অপবাদ দিচ্ছিস। দেখুন মল্লিকা দেবী, আমরা তো আপনাদের বড় মেয়ে মেঘার আচার ব্যবহার ও গুণের কথা শুধু চার মুখে শুনেই মুগ্ধ হয়ে এখানে এসেছিলাম, কিন্তু আপনার ছোট মেয়ে দিশার ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই। তার স্বভাব চরিত্র কেমন তা আমরা জানি না। তবে হ্যাঁ, আপনাদের যদি আপত্তি না থাকে তবে আমরা একটা বিশেষ শর্তে তাকে পুত্রবধূ করে নিতে পারি। শর্ত? বলুন বলুন, কি শর্ত আপনাদের? আমাদের কোনো আপত্তি নেই। শর্তটা খুব বেশি কঠিন নয়। আমরা চাই দিশা আমাদের রাজবাড়িতে কয়েকদিন অতিথি হয়ে থেকে আমাদের সাথে সময় কাটাক। ঠিক বলেছেন স্বামীজি, আমরা ওর কথাবার্তা, চালচলন, আচার আচরণ আর কাজের ধরন নিজ চোখে ভালো করে দেখে নেব। তারপরই মনস্থির করব যে ওকে আমাদের ঘরের পুত্রবধূ হিসেবে গ্রহণ করা যাবে কিনা। বেশ, তো আপনাদের রাজবাড়িতে কিছুদিন থেকে আমার গুণ প্রমাণ করার সুযোগ দিলে আমি অত্যন্ত আনন্দিতই হব। সৃষ্টিকর্তার কৃপায় আমার আচরণে আপনাদের মন জয় করতে আমি এক বিন্দুও ভুল করব না। ঠিক আছে জমিদার গিন্নি, আমরা আপনাদের এই শর্তে পুরোপুরি রাজি আছি। যখনই আপনারা বলবেন, দিশা আপনাদের বাড়িতে যেতে প্রস্তুত। এরপর জমিদার ও তার স্ত্রী চলে যান। প্রমথও তখন কাজের জন্য বাইরে বেরিয়ে পড়েন। শোনো মা দিশা, জমিদার তোমাকে সরাসরি পরীক্ষা করার সুযোগ দিতে চায়। এই সামান্য পরীক্ষায় যদি তুমি কোনোভাবে উত্তীর্ণ হতে পারো, তবে আমাদের চিরদিনের এই দারিদ্র্য ঘুচে গিয়ে তোমার পুরো জীবনটা একেবারে সফল ও ধন্য হয়ে যাবে। আপনি একদম চিন্তা করবেন না মা, রাজবাড়ির ওই খুঁত ধরার সাধ্য কার আছে? আমার রূপ আর বুদ্ধির জাদুতে আমি ঠিকই ওদের সবার মন জয় করে নেব। ঠিক আছে, আমার লক্ষ্মী মেয়ে। সেখানে গিয়ে একটু মেপে কথা বলবে, আর কাজের বেলায় এমন ভান করবে যেন তোমার চেয়ে গুণবতী এ দুনিয়ায় আর দ্বিতীয়টি নেই। ওদের প্রাসাদে পা রাখার পর থেকেই তো আসল খেলা শুরু হবে। মেঘাকে তো চিরকালের মতো পথ থেকে সরিয়েই দিয়েছি, এবার ওই রাজসিংহাসন শুধু আমারই হবে। হে সৃষ্টিকর্তা, আমার মেয়ের এই বুদ্ধি যেন ঠিকঠাক মতো কাজ করে, যাতে জমিদার বাড়ির সব সম্পত্তি একদিন আমাদের হাতের মুঠোয় এসে যায়। পরদিন দিশা জমিদারের বাড়িতে থাকার জন্য চলে যায়। সময় এভাবেই কেটে যেতে থাকে। একদিন মেঘা ভিখারিকে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার সাথে যেদিন ওই অন্ধকার জঙ্গলে প্রথম দেখা হয়েছিল, সেদিন তুমি আমাকে একটা কথা বলেছিলে। তুমি বলেছিলে, সময় আসলে তুমি বুঝবে
আমি কে আর তোমার সব ধারণা বদলে যাবে। আজ এতদিন ধরে তোমার এই কুটিরে আশ্রয় পেয়েছি, এবার তো তোমার আসল পরিচয়টা আমার জানা দরকার। বলো না, তুমি আসলে কি তোমার আসল পরিচয়? ঠিকই বলেছ মেঘা, এবার আর লুকিয়ে থাকার সময় নেই। আমি আর কেউ নই, আমি এই কাঞ্চনপুর রাজ্যেরই রাজকুমার আরিয়ান। এই কি বলছো তুমি? তুমি কাঞ্চনপুরের রাজকুমার? কিন্তু তোমার এই মলিন বেশবাস আর কুটিরে দিন কাটানো দেখে তো তোমাকে সাধারণ একজন ভিক্ষুক ছাড়া আর কিছুই মনে হয় না। কিভাবে তোমাকে বোঝাই মেঘা? ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমি এক অভিশপ্ত রাজকুমার। এক ভুলের মাসুল গুনতে গিয়ে আজ আমার এই দশা। তবে আমার এই অভিশাপের মেয়াদ যেদিন শেষ হবে, সেদিন আমি আবার আমার রাজকীয় রূপ ও সম্মান ফিরে পাব। সেদিন গভীর অরণ্যে যখন আমার আপনজনরাই আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, তখন তুমি নিজের কথা না ভেবে আমাকে বাঁচিয়েছিলে। আজ তোমার এই বিপদের দিনে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। তুমি আমাকে বিপদে সাহায্য করেছিলে, এখন আমি যে কোনো মূল্যে তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে সাহায্য করতে চাই। তোমার এই মনের জোরটুকুই তো আসল শক্তি মেঘা। কিন্তু সমস্যা হলো, আমি নিজেই জানি না ঠিক কোন উপায়ে এই কঠিন অভিশাপের অবসান ঘটবে। তবে এইটুকু আমি নিশ্চিত জানি যে এই অরণ্যের ঠিক উত্তর কোণে একজন সাধক দরবেশ বাবা থাকেন। তিনি জানেন এই অভিশাপ ভাঙার সঠিক সমাধান কি। কারণ এই অভিশাপ তো আর কেউ নয়, ওই দরবেশ বাবাই আমাকে দিয়েছিলেন। তাহলে আর একটুও দেরি করা ঠিক হবে না। আজকেই আমাকে সেই দরবেশ বাবার কাছে নিয়ে চলো। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, তোমার এই দুর্দিন নিশ্চয়ই এবার কেটে যাবে। এরপর ভিক্ষুক মেঘাকে নিয়ে সেই দরবেশের কাছে আসেন। দরবেশ বাবা, দয়া করে আমার উপর সহায় হন, আমাকে পথ দেখিয়ে সাহায্য করুন। বলুন, আপনার এই অভিশপ্ত রাজকুমার আরিয়ানকে আমি কিভাবে এই যন্ত্রণা থেকে চিরকালের মতো মুক্ত করতে পারি? হে পুণ্যবতী কন্যা, মানুষের কৃত্রিম রূপ নয়, হৃদয়ের সত্যিকারের টানই সব অন্ধকার দূর করতে পারে। যদি তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা সত্যি হয়ে থাকে, তবে জেনো তুমি একমাত্র আরিয়ানের এই অভিশাপ ভাঙার মুক্তির উপায় হবে। এখন আর বিন্দুমাত্র সময় নষ্ট করো না। এখান থেকে সোজা ডান দিকের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যাও। সেখানে একটি গুপ্ত পবিত্র পুকুর আছে, যার জল অলৌকিক শক্তিতে ভরপুর। সেই পবিত্র পুকুরের জল এনে আরিয়ানের গায়ে ছিটিয়ে দিলেই সে তার সমস্ত রাজকীয় রূপ ও সম্মান ফিরে পাবে। তবে একটা কথা খুব ভালো করে মনে রেখো কন্যা, পুকুরের কাছে পৌঁছনোর পর সেখানকার রক্ষক বা অদৃশ্য শক্তি তোমাকে পরীক্ষা করার জন্য পর পর 3টি কঠিন প্রশ্ন করবে। যদি তুমি সেই 3টি প্রশ্নের সঠিক ও সত্য উত্তর দিতে পারো, তবেই তুমি সেই পবিত্র জল পাওয়ার অধিকার পাবে। আর যদি একটাও ভুল উত্তর মুখ থেকে বের হয়, তবে তুমি মুহূর্তের মধ্যে চিরকালের জন্য পাথরের মূর্তিতে পরিণত হয়ে যাবে। না মেঘা, দরকার নেই। ওই কঠিন পরীক্ষায় তোমার সামান্য একটা ভুল হলে তুমি চিরকালের মতো পাথর হয়ে যাবে। আমি এভাবেই কুটিরে বেঁচে থাকব, কিন্তু তোমার জীবন বাজি রাখতে দেব না। ভয় পেও না আরিয়ান, সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখেছি। আমার ভালোবাসা সত্যি হলে কোনো শক্তিই আমাকে আটকাতে পারবে না। তোমার মুক্তির জন্য আমি এই পরীক্ষায় অবশ্যই লড়ব। দরবেশ বাবার নির্দেশ অনুযায়ী মেঘা আরিয়ানকে সঙ্গে নিয়ে পবিত্র পুকুরের দিকে এগিয়ে যায়। সেখানে পৌঁছাতেই হঠাৎ পানির ভেতর থেকে এক অদ্ভুত কণ্ঠ ভেসে আসে। আমি এই অরণ্যের এক পবিত্র ও প্রাচীন পুকুর। আমার এই অমূল্য জল তুমি কেবল একটি শর্তে অর্জন করতে পারবে। তোমাকে আমার 3টি কঠিন ধাঁধার সঠিক উত্তর দিতে হবে। যদি একটিরও ভুল উত্তর দাও, তবে তুমি সঙ্গে সঙ্গে পাথরের মূর্তিতে পরিণত হয়ে যাবে। বলো, তুমি কি মৃত্যুর মুখে দাঁড়িয়েও এই পরীক্ষায় প্রস্তুত? আমি সম্পূর্ণ প্রস্তুত। প্রশ্ন শুরু করো, আমি উত্তর দিতে প্রস্তুত আছি। বেশ,
তবে প্রথম ধাঁধা শোনো। কি এমন অমূল্য জিনিস যা অন্যকে দিলে বা ভাগ করে নিলে কমে যাওয়ার বদলে উল্টো আরো বহু গুণ বেড়ে যায়, আর নিজের মধ্যে লুকাতে গেলে বা কুক্ষিগত করতে গেলে ফুরিয়ে যায়? এটার উত্তর হলো মানুষের খাঁটি ভালোবাসা ও বিশ্বাস। চমৎকার। দ্বিতীয় ধাঁধাটি হল, এমন কোন অদৃশ্য শক্তি বা হাতিয়ার রয়েছে যার কোনো ধারালো ফলা বা অস্ত্র না থাকলেও তার বলে দুনিয়ার সবচেয়ে বড় এবং কঠিন যুদ্ধ জয় করা সম্ভব? এর উত্তর অত্যন্ত সহজ, তা হলো মানুষের অন্তরের সত্য ও ধৈর্য। অসাধারণ উত্তর। এবার শেষ ও চূড়ান্ত ধাঁধা। এমন কি অনন্য ধন বা রত্ন রয়েছে যা দুনিয়ার অভাগা দরিদ্র মানুষের কাছেও সমানভাবে থাকে, আবার প্রকাণ্ড রাজমুকুটের অধিকারী রাজার কাছেও থাকে, কিন্তু পার্থিব সমস্ত সম্পদের চেয়ে যার মূল্য সবচেয়ে বেশি? এর উত্তর হলো একজন মানুষের সৎ চরিত্র ও নেক দিল। অভূতপূর্ব। শত শত বছরে তুমিই প্রথম ব্যক্তি যে আমার 3টি কঠিন ধাঁধার একটি ভুলও না করে সবকটির নিখুঁত ও সঠিক উত্তর দিতে পেরেছ। যাও, তুমি নিঃসংকোচে আমার এই পবিত্র জল হাতে তুলে নিতে পারো। মেঘা জল হাতে নিয়ে ভিক্ষুকের ওপর ছিটিয়ে দেয়। মুহূর্তেই চারদিকে রঙিন আলো ছড়িয়ে পড়ে, আর ভিক্ষুক রূপান্তরিত হয়ে রাজকুমার আরিয়ানে পরিণত হন। এ কি রূপ! তুমি তবে সাধারণ কেউ ছিলে না, তুমি তো সত্যি কাঞ্চনপুরের সেই রাজকুমার। হ্যাঁ মেঘা, তোমার নিঃস্বার্থ ভালোবাসা আর সাহসিকতার জন্যই আজ আমি আমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেলাম। এখন আর এই অরণ্যে নয়, আমি তোমাকে আমার রাজমহলে সসম্মানে নিয়ে যাব। আজ সবার সামনে আমার পিতামাতার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। চলো। রাজকুমার আরিয়ান মেঘাকে নিয়ে রাজমহলে প্রবেশ করেন। মহারাজ প্রতাপ সিংহাসনে বসে আছেন। আমার বাবা, আমরা তোমাকে কত না খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ না পেয়ে একরাশ ব্যর্থতা নিয়ে রাজ্যে ফিরে এসেছিলাম। আমরা তো ভেবেছিলাম বন্য কোনো জানোয়ারের কবলে পড়ে তোমার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে বাবা? তখন রাজকুমার আরিয়ান সব ঘটনা খুলে বলেন। বাবা, আজ যদি এই সাধারণ ঘরের মেয়ে মেঘা নিজের জীবন বাজি রেখে সেই পবিত্র পুকুরের জল এনে আমার ওপর না ছিটিয়ে দিত, তাহলে আমি আজও ওই অভিশপ্ত রূপেই অন্ধকারের অতলে হারিয়ে থাকত। তুমি শুধু আমার হারানো ছেলেকে ফিরিয়ে দাওনি মা, তুমি আজ এই পুরো রাজবংশের মান ও প্রাণ রক্ষা করেছ। আমাদের এই ঋণের কথা আমরা কোনো দিন ভুলব না। মেঘা, তুমি আমাদের পরিবারের অনেক বড় উপকার করেছ। আজ থেকে তুমি আমাদের ঘরের আলো। যদি তোমার কোনো আপত্তি না থাকে, আমি তোমাকে আমার এই বীর ছেলের পুত্রবধূ হিসেবে বরণ করে নিতে চাই। বাবা, আমার মনের কথাটাই তো তুমি মুখের আগেই বলে দিলে। আমি তো মনে মনে ঠিকই করে রেখেছিলাম মেঘাকেই জীবনসঙ্গিনী করব। মেঘার মতো এমন গুণবতী ও সাহসী জীবনসঙ্গিনী কি আর কোথাও পাওয়া যাবে? বলো মেঘা, তুমি কি এই রাজকুমারের হাত ধরে আমৃত্যু পাশে থাকার শপথ নেবে? তুমি কি আমাকে বিয়ে করবে? মেঘা মুচকি হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। রাজকুমার আরিয়ান ও মেঘার বিয়ে ধুমধাম করে সম্পন্ন হয়। রাজা প্রতাপ আরিয়ানকে রাজা ঘোষণা করেন এবং মেঘা হন নতুন রানী। অন্যদিকে দিশা অনেক দিন ধরে জমিদারের হাভেলিতে কাজ করছে। একদিন রাগে নিজের মনে বলে, কত দিন তো কেটে গেল এই জমিদার বাড়িতে। আমার এখন স্পষ্টই বুঝতে বাকি নেই যে এই বুড়ো জমিদার আমাকে নিয়ে কেবল তামাশা করছে। আমাকে পুত্রবধূ বানানোর কোনো বিন্দুমাত্র ইচ্ছেই তার নেই। সে শুধু আমাকে দিয়ে পরিচারিকার মতো কাজ করিয়ে নিতে চায়। এই চারম অপমানের একটা উপযুক্ত শিক্ষা আমি তাকে দিয়েই ছাড়ব। এই কথা বলে দিশা জমিদারের ঘরে যায়। সেখানে সে দেখতে পায় একটি সিন্দুক খোলা, ভেতরে অনেক সোনাদানা। সে লোভে মুচকি হাসে এবং সব সোনা নিয়ে বাড়ি ফিরে যায়। কিছুক্ষণ পর জমিদার তার স্ত্রীকে নিয়ে দিশার বাড়িতে আসে। আজ আমার মনের সবচেয়ে বড় আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হয়েছে।
এ কি জমিদার বাবু, হঠাৎ এমন রাগান্বিত হয়ে আমাদের বাড়িতে কেন? কি এমন ঘটে গেছে যে আপনি এত রেগে আছেন? কি ঘটেছে তা আবার মুখে জিজ্ঞেস করছো? আমার ঘরের সিন্দুক থেকে সমস্ত বহুমূল্য গহনা চুরি হয়ে গেছে, আর তুমি এমন ভাব করছো যেন কিছুই জানো না। তোমার ওই ছোট মেয়ের লোভী ও চরিত্রহীন মুখোশ খুলে ফেলার জন্যই তো আমি ইচ্ছে করে সিন্দুকটা সেদিন খোলা রেখেছিলাম, যাতে তোমাদের আসল রূপটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। মিথ্যে কথা বলছেন আপনি। সিন্দুক খোলা ছিল ঠিকই, কিন্তু আমি সেখান থেকে এক তিল সোনাও ছুঁয়ে দেখি নাই। আমাকে নিয়ে আপনারা অনর্থক অপবাদ দিচ্ছেন। থামো বেহায়া মেয়ে, আমি নিজ চোখে তোমাকে ওই সিন্দুক থেকে গহনাগুলো ব্যাগে ভরতে দেখেছি। ছি, তুমি এমন একটা জঘন্য কাজ করলে যে আজ আমাদের পুরো বংশের মাথা কাটা গেল। দয়া করে আমাদের ক্ষমা করে দিন গিন্নিমা। আমি কি কখনো জানতাম যে আমার এই মেয়েটি এমন চোর প্রকৃতির হবে? আপনিই বলুন, এমন একটা চরিত্রহীন মেয়েকে কি কেউ নিজের ঘরের পুত্রবধূ বানাতে পারে? হ্যাঁ, আমি নিয়েছি, কারণ আমি বুঝতে পেরেছিলাম আপনারা কেউ আমাকে কখনো মন থেকে পুত্রবধূ হিসাবে মেনে নেবেন না, শুধু পরিচারিকা বানিয়ে রাখবেন। তাই আপনাদের ওই সোনা দানাগুলো নেওয়ার লোভ আমি সামলাতে পারিনি। কি নির্লজ্জের মতো নিজের মুখে অপরাধ স্বীকার করছো। না, আমরা তোমাকে একটুও ঠকানোর বা ব্যবহার করার উদ্দেশ্যে আনিনি। কেবল তোমার আসল চরিত্রটা কেমন সেটাই যাচাই করছিলাম। আর আজ আমরা স্পষ্ট দেখে নিলাম, তুমি কোনোভাবেই এই অভিজাত পরিবারের বধূ হওয়ার তো দূরের কথা, কোনো সাধারণ মানুষের ঘরেরও যোগ্য নও। যা নিয়ে এসেছো সব গহনা এই মুহূর্তে আমাদের হাতে ফিরিয়ে দাও। দিশা বাধ্য হয়ে সব গহনা ফেরত দেয়। হঠাৎ কিছু সৈন্য এসে উপস্থিত হয়। এ কি, হঠাৎ আমাদের এই গরিবের কুটিরের রাজপ্রাসাদের এতগুলো সৈন্য কেন চলে এলো? আমরা তো সব গহনা ফেরত দিয়ে দিয়েছি। তোমার এই লোভী মেয়ে রাজার সম্পত্তি চুরি করার দুঃসাহস দেখিয়েছে, আর আমি কি মল্লিকা দেবীর কথা শুনে চুপ করে বসে থাকবো নাকি? আমি রাজ দরবারে খবর পাঠিয়ে এই দণ্ডমুণ্ডের ব্যবস্থা করেছি। দয়া করে আমার মেয়েটাকে এভাবে টেনে হিচড়ে নিয়ে যাবেন না। আমার এই একটাই তো মেয়ে, যেভাবেই হোক আপনারা ওকে ক্ষমা করে বাঁচিয়ে দিন। আজ শুধু কেঁদে কোনো লাভ নেই মল্লিকা। ও শুধু তোমার একলার পেটের মেয়ে নয়, আমারও ঔরসজাত রক্ত। যা কুকর্ম সে করেছে তার মাসুল তো তাকে দিতেই হবে। চলো, আর দেরি না করে আমরা এখনই রাজমহলে যাই। আমি নিজে মহারাজের পা জড়িয়ে ধরে আমার মেয়ের জীবনের জন্য দয়ার ভিক্ষে চাইব। এরপর তারা সবাই রাজমহলের দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই সবাই রাজমহলে পৌঁছে যায়। রাজ সিংহাসনে বসে আছেন আরিয়ান। হঠাৎ তার চোখ পড়ে মল্লিকার দিকে। সে মুহূর্তেই চমকে ওঠে। ইনি তো সেই পাষণ্ড মহিলা যিনি সেদিন নিজের স্বার্থের টানে অবুঝ মেয়ে মেঘাকে ওই অভিশপ্ত গভীর জঙ্গলে একা মৃত্যুর মুখে ফেলে চলে এসেছিলেন। রাজকুমার আরিয়ান কিছুক্ষণ নীরব থেকে সবাইকে প্রশ্ন করেন। কাঞ্চনপুর রাজদরবারে আপনাদের দুজনকে এভাবে একসঙ্গে উপস্থিত হতে দেখছি কেন? আপনারা কারা? আর কি এমন গুরুতর সমস্যা নিয়ে আপনারা এখানে ছুটে এসেছেন, খুলে বলুন। হে মহামান্য মহারাজ, কুপ্রবৃত্তির তাড়নায় কিছুক্ষণ আগে আপনার রাজপ্রাসাদের সৈন্যরা আমার ছোট মেয়ে দিশাকে জোরপূর্বক বন্দী করে এই দরবারে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে। সে সম্পূর্ণ নির্দোষ। পরিস্থিতির শিকার হয়ে ভুল বোঝাবুঝির ফাঁদে পড়েছে সে। দয়া করে আমার মেয়ের জীবনের ওপর থেকে এই শাস্তি তুলে নিয়ে তাকে ক্ষমা করে দিন। বটে, রাজদরবারে চুরির মতো অপরাধের বিচার তো মুখের কথায় হয় না। যে অভিযোগ আনা হয়েছে তা কি সত্যি? আজ্ঞে হ্যাঁ মহারাজ, জমিদার মহাশয় সশরীরে এসে সরাসরি অভিযোগ করেছেন যে এই তরুণী দিশা তার রাজভাণ্ডারের সিন্দুক থেকে বহুমূল্য সোনাদানা চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েছে। ঠিক আছে, যদি চুরির অপরাধেই তাকে বন্দী করা হয়ে থাকে তবে দেরি করো না, অবিলম্বে ওই বন্দী মেয়েটিকে রাজদরবারের সামনে হাজির করো। কিছুক্ষণের মধ্যেই দিশাকে দরবারে আনা হয়। মেঘা ও রাজ দরবারে এসে রাজার পাশে বসে। মা, আজ তোমার এই দুর্দিনে আমার বুকটা কেঁপে উঠছে। বিশ্বাস করো, অতীতে তুমি আমার ওপর যত অত্যাচারই করো না কেন, আজ তোমার এই কষ্টের দিনে আমার মনে তোমার বিরুদ্ধে বিন্দু মাত্র ক্ষোভ বা অভিযোগ নেই। আমি তো আজীবন তোমাকে আমার জন্মদাত্রী মায়ের আসনেই বসিয়ে রেখেছিলাম। যদিও তুমি কেবল আমাকে নিজের সৎ মেয়ে ভেবে
অবহেলাই করে গেছো। কিন্তু মা, আজ আমি মন থেকে বুঝতে পারছি জীবনে যা কিছু ঘটে সবটাই ভালোর জন্যই ঘটে। সেদিন তুমি যদি জোর করে আমাকে ওই গভীর জঙ্গলে ফেলে না দিতে, তবে হয়তো আমি রাজকুমার আরিয়ানের ছোঁয়া পেতাম না, আর তোমারই এই অন্ধ অত্যাচারে ঘরের কোণে পিষে মরে আমার জীবনটা চিরকালের মতো শেষ হয়ে যেত। যাই হোক, অতীত নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। মহারাজ এখন আমার স্বামী, তাঁর এই রাজ্যে তুমি পুরোপুরি মুক্ত। যাও, কোনো লজ্জিত হওয়ার প্রয়োজন নেই। তোমার মেয়ে দিশাকে সঙ্গে নিয়ে নিরাপদে নিজের বাড়িতে ফিরে যাও। মল্লিকা মাথা নিচু করে দিশাকে নিয়ে চলে যায়। কিন্তু বাবা, আমি তোমাকে যেতে দেব না। আমি তোমার সঙ্গেই এখানে থাকব। না বাবা, বাবা কখনো জামাই বাড়িতে থাকে না। তবে আমি খুব খুশি যে তোমার এত ভালো বর হয়েছে। আমি সব সময় বিশ্বাস করতাম তুমি একদিন রাজকুমারী হবে, আর আজ তুমি তাই হয়েছো।